নজর রাখবো পরবর্তী সংবাদে। নির্বাচনী পর্ব শেষ হতে এবার ভোট গণনা কার্যত শুরু হয়েছে আজ সকাল ঠিক 8টা থেকে এবং তারপরেই দেখা গেছে একের পর এক আপডেট। তারই মধ্যে এবার ভোট গণনার প্রায় চূড়ান্ত পর্বে আমরা দাঁড়িয়ে রয়েছি। ঘড়ির কাঁটায় 4:20 ইতিমধ্যেই আপনারা যে ছবি দেখতে পাচ্ছেন কমলপুর মহকুমা জয়ের উল্লাসে মাতোয়ারা, এক কথায় বলতে পারি এই মুহূর্তে দাঁড়িয়ে বিজেপিদের অর্থাৎ বলতে গেলে শাসক দল বিজেপির এবার জয়ের উল্লাসে মাতোয়ারা হয়েছেন। এই মুহূর্তে জানিয়ে রাখছি যে দুর্গাচৌমুহনী ব্লকের অধীন ধলাই জেলার জেলা পরিষদের 2 নম্বর আসনের বিজেপি প্রার্থী আরতি চন্দ্র শীল এবং ওনার নিকটতম যিনি প্রতিদ্বন্দ্বী জাতীয় কংগ্রেসের প্রার্থী রীতা দাসকে 2810 ভোটের ব্যবধানে হারিয়ে দিয়েছেন। ভোট কাস্টিং 7331টি এবং বিজেপি প্রার্থী আরতি চন্দ্র শীল মোট ভোট পেয়েছেন 5015টি। অন্যদিকে কংগ্রেস প্রার্থী রীতা দাস ভোট পেয়েছেন 2204টি এবং নোটায় ভোট পড়েছে 1012টি এবং বাতিল ভোট 173টি। এই ব্লকের অধীন জেলা পরিষদের 3 নম্বর আসনে বিজেপি প্রার্থী সন্তোষ কুমার দাস 3234 ভোটের ব্যবধানে নিকটতম প্রতিদ্বন্দ্বী জাতীয় কংগ্রেস প্রার্থী অভিজিৎ দাসকে পরাজিত করেছেন। আজকের এই বিজয় উল্লাসকে ঘিরে প্রার্থীদের কি বক্তব্য রয়েছে শুনুন। ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনে ধলাই জেলা পরিষদের 3টি আসনে নির্বাচন হয়েছিল। প্রতিদ্বন্দ্বী দল হিসেবে কংগ্রেসের প্রার্থী ছিলেন। আমরা দুর্গাচৌমুহনী আরডি ব্লকে আসন নাম্বার 2 এবং আসন নাম্বার 3 এই দুটি নির্বাচন ক্ষেত্রের ফলাফল আজকে ঘোষণা হয়েছে। কিছুক্ষণ আগে ফলাফল ঘোষণা শেষ হয়েছে। 2 নম্বর আসনে যিনি প্রার্থী ছিলেন ভারতীয় জনতা পার্টি, ওনারও বিপুল ভোটে জয়যুক্ত হয়েছে এবং 3 নম্বর আসনে ভারতীয় জনতা পার্টি আমাকে মনোনীত করেছিলেন। আমার যিনি প্রতিদ্বন্দ্বী ছিলেন ওনার চাইতে আমি 3234 ভোটে ব্যবধানে আমি জয়লাভ করেছি, ভারতীয় জনতা পার্টি জয়লাভ করেছে। আমার নিকটতম প্রতিদ্বন্দ্বী 1207 ভোট পেয়েছে এবং আমাদের প্রাপ্ত ভোট 4441 ভোট। আমরা সমস্ত গণদেবতা যারা ভোটের মাধ্যমে তাদের ভোটদান প্রক্রিয়ার মাধ্যমে আমাদেরকে নির্বাচিত করেছেন, ভারতীয় জনতা পার্টির প্রতিনিধি হিসেবে আমাকে নির্বাচিত করেছেন, আমি সমস্ত গণদেবতাকে অসংখ্য ধন্যবাদ জানাই, নমস্কার জানাই এবং প্রণাম জানাই। আরডি ব্লকে হয়েছে 2 নং আসন এবং 3 নং আসন। আচ্ছা, এতে বিভিন্ন বুথ সেন্টারের যে রেজাল্ট, এই রেজাল্টে আমরা ভালোই মানুষের সাড়া পেয়েছি। কংগ্রেস পার্টির মানুষকে যে ভোট দিয়েছে ভালো সাড়া দিয়েছে এবং মানুষ চাইতেছে আগামী দিন পরিবর্তন এবং বিভিন্ন জায়গায় তো একটু সমস্যা হয়েছে, কাউন্টিংও একটু হয়েছে, প্রেশার হয়েছে, আমরা মেনে নিয়েছি। জনগণ আমাদের যে ভোট দিয়েছে। কত ব্যবধানে পরাজিত হয়েছে? প্রায় আপনারা শুনলেন প্রার্থীদের বক্তব্য। দুর্গাচৌমুহনী ব্লকের ভিডিও অর্থাৎ রিটার্নিং অফিসার সমিত দাস তিনি কিন্তু মাইক যুগে ঘোষণা করে দিয়েছেন এবং ঘোষণা করে দিতেই বিজেপি দলের নেতা কর্মী সমর্থকদের উল্লাস কিন্তু কার্যত আজ পরিলক্ষিত হয়েছে এবং পাশাপাশি এই মুহূর্তে বের হয়েছে বিজয় মিছিল। ধলাই জেলার কংগ্রেস দলের সহ সভাপতি অনিল দাস অন্যদিকে বলেছেন যে এই পরাজয় মাথা পেতে নিয়েছি, এই অল্প সময়ের মধ্যে কংগ্রেস প্রার্থীরা ভালো ভোট পেয়েছে, আমরা সাড়া পেয়েছি এবং অন্যদিকে বিজয়ীদের জয়ের উল্লাস। কিন্তু এই বিষয়ে আমরা কথা বলার চেষ্টা করব। আমাদের সঙ্গে সরাসরি যুক্ত হয়ে গেছে আমাদের স্টুডিওতে শুভদীপ মজুমদার বাম নেতা। আপনাকে প্রথমে নিউজ ভ্যানগার্ডের লাইভে স্বাগত এবং আজকের এই ভোট গণনা সকাল থেকেই তো পরিলক্ষিত করেছেন এবং এই ভোট গণনাকে কেন্দ্র করে এক প্রকার বলতে পারি রাজ্য জুড়ে বিজেপি জয় জয়কার। অন্যদিকে শুধুমাত্র ব্যতিক্রমী চিত্র কৈলাসহর গৌরনগর ব্লকে যেখানে ইন্ডিয়া জোট দখলে গিয়েছে। আজকে এই যে ফলাফল পরিলক্ষিত হয়েছে সেখানে কোথায় আপনাদের ব্যর্থতা রয়েছে, আদৌ কি ব্যর্থতা রয়েছে যার কারণে এই ফলাফল? আজ আপনি যেটা বললেন যে শুধু কৈলাসহর নয়, আমার কাছে খবর আছে এখন অব্দি কুর্তি কদমতলাতে গ্রাম পঞ্চায়েতে অনেক জায়গায় বামপন্থীরা জিতেছে, আরো এমন বহু পঞ্চায়েত আছে, শুধু কৈলাসহর নয়, ইন্ডিয়া জোট দিকে দিকে অনেক জায়গাতেই জিতছে। আর বিষয় হলো যে আমাদের ভোটের আজকের ফলাফলের কারণটা কি। দেখুন, নির্বাচন ঘোষণার আগেই বহুবার আমাদের ছুটে যেতে হয়েছিল ইলেকশন কমিশনের অফিসে। যে রকমের একটা পরিস্থিতি আমাদের
নেতৃত্বরা বহু জায়গায় বহুবার আক্রান্ত হয়েছেন। আমাদের পার্টির যিনি বিশালগড়ের সেক্রেটারি, ওনাকে চরিলাম ব্লকের সামনে বেধড়ক মারা হলো জাস্ট ইলেকশন ডিক্লেয়ারের আগে। উনি জাস্ট ভোটার লিস্ট কর্মীদের সাথে ভোটার লিস্ট কালেক্ট করতে গেলেন, তখন আক্রান্ত হলেন। আপনি বলছেন যে কেন, দেখলেন তো বিলোনিয়াতে আমাদের বামপন্থী একজন কর্মী উনি হত্যা হলেন। এইসব পরিস্থিতি লক্ষ্য করে এবং যে অবস্থায় হলো যে জোর জবরদস্তি করে বামপন্থী বা ইন্ডিয়া জোটের যে প্রার্থীরা ছিলেন তাদের যে মনোনয়ন, সে মনোনয়ন প্রত্যাহার করানো হলো, হুমকি হুজ্জুতি হামলা সবকিছুই তো চললো এবং ভোটের দিন দেদার হারে রিগিং চললো। তো তারপরে বামপন্থীরা বা ইন্ডিয়া জোটের প্রার্থীরা যেরকম ভোট পেয়েছে তা অনেকটাই ভালো। এত রিগিং এর মধ্যে তাহলে বোঝা যায় যে বিজেপি সরকারে থাকা সত্ত্বেও কিভাবে জনসমর্থন হারাচ্ছে এবং ইন্ডিয়া অ্যালায়েন্সের প্রতি মানুষের যে সমর্থন, সেই সমর্থন দিনের দিনে বৃদ্ধি পাচ্ছে। একদমই। তো সেই জায়গায় দাঁড়িয়ে আপনারা বললেন যে মনোনয়ন পত্র আপনারা জমা দিতে পারেননি, তো সেই জায়গায় শাসক দল বিজেপি তো অন্য কথা বলছে আপনাদের সাংগঠনিক দুর্বলতা রয়েছে যার কারণে আপনারা সময় মতো মনোনয়ন পত্র জমা দিতে পারেননি, সেটা এই বিষয়ে আপনি কি বলবেন? আচ্ছা, আমার পার্টি সিপিআই এর চরিলামে আমরা জেলা পরিষদে যখন সিপাহীজলা জেলা পরিষদের আমরা যখন প্রার্থী আমরা নমিনেশন দিল, তারপরের দিন ওনার বাড়িতে হামলা, ওনাকে হুমকি দেওয়া হলো, ফোনে বরাবর চাপ সৃষ্টি করা হলো যেমন নমিনেশন উইথড্র করা হয়। এমন ভারতচন্দ্রনগর বিলোনিয়াতে ওইখানে সিপিআই এর যিনি প্রার্থী ছিলেন ওনাকে বরাবর হুমকি দেওয়া হলো এবং শুধু নমিনেশন দেওয়ার পর থেকে নয়, নমিনেশন যখন একটা সম্ভাব্য একটা প্রার্থী কি হতে পারে একটা যখন আমাদের আলোচনা চলছিল তখন থেকেই তো ওনার উপরে হুমকি হুজ্জুতি চলছিল। তো সেই প্রকারে ওরা যদি বলে যে নমিনেশন দিতে, তাহলে নমিনেশন যদি আমাদের ব্যর্থতা থাকে তাহলে বহু জায়গায় কেন আক্রমণের শিকার হলাম আমরা, কারণ কেন ওদের আক্রমণ করতে হলো, এমন বহু জায়গায় আক্রমণ হলো, হুজ্জুতি হলো। আমরা গিয়ে আমাদের গিয়ে পুলিশের সাহায্য নিয়ে আমাদের নমিনেশন দিতে হলো, কংগ্রেস বলুন বা ইন্ডিয়া জোটের যারা প্রার্থীগুলো আছে। আপনারা জানেন যে আমাদের প্রার্থী তো আক্রান্ত হয়েছে, যেমন সিপিআইএমএল এর যিনি প্রার্থী ছিলেন, সিপিআইএমএল এর রাজ্য সম্পাদক উনি আক্রান্ত হলেন, সুদীপ রায় বর্মন আক্রান্ত হলেন, জিতেন চৌধুরী আক্রান্ত হলেন। বিরোধী দলনেতার তো সবচেয়ে বড় সিকিউরিটি, মুখ্যমন্ত্রীর সমান তো উনি সিকিউরিটি পাচ্ছেন, উনি আক্রান্ত হচ্ছেন ওই জায়গায় দাঁড়িয়ে। তাহলে দেশের গণতন্ত্র যেখানে নেই, সেখানে বিজেপি যেখানে লুট করে নিয়ে যেতে চেয়েছিল এবারের আসনগুলা, তাহলে সেই পরিস্থিতিতে তো বিজেপির জায়গায় তো বিজেপি বলবেই। বিজেপি তো কিন্তু একটা জিনিস, এটা মানিক শাহ হয়তো বিপ্লব দেবকে ফিল করতে পেরেছেন, কারণ মানুষ আমাদের পক্ষে ছিল, মানুষ একজোটভাবে বিজেপির পক্ষে বিপক্ষে ছিল, তাই বিজেপি আর মানিক শাহ হয়তো বিপ্লব দেবের রেকর্ডটা করতে পারেননি। কিন্তু এটা তো ঠিক যে যেখানে 70% বেশি আসন বিনা প্রতিদ্বন্দ্বিতায় হামলা হুজ্জুতের কারণে বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজেপি আমরা কমলপুরের ছবি আপনাকে দেখিয়েছি, তো সেই জায়গায় দাঁড়িয়ে কমলপুরে যেহেতু কংগ্রেস প্রার্থী দিয়েছে, সিপিএম কেন পারেনি? আমার পার্টি সিপিআই এখানে প্রার্থী দেওয়ার কথা ছিল। আমরা মনোনয়নপত্র জমা দিতে যখন যাচ্ছিলাম তখন আমাদের রাজ্য সম্পাদক মন্ডলীর সদস্য কমরেড রাসবিহারী ঘোষ এখানে আক্রান্ত হলেন, কমরেড জিতেন চৌধুরী তো আক্রান্ত হলেন, একটা মিছিল আক্রান্ত হয়েছিলেন, তো ওরা নমিনেশন তো দিতেই পারেননি। তো আপনি তো বলছেন আপনাদেরকে বাধা দেওয়া হচ্ছে, তাহলে কংগ্রেস তো রীতিমতো দিয়েছে, তাদেরকে কি বাধা দেওয়া হয়নি? কংগ্রেস হয়তো কংগ্রেসের মতো কোনোভাবে কংগ্রেস কিভাবে প্রার্থী নমিনেশন দিয়েছে আপনারা দেখেছেন তো, বিভিন্ন জায়গায় সুদীপ রায় বর্মন বলো, আশিস শাহ বলো, ওদেরকে ছুটে যেতে হয়েছিল। ছুটে তো আপনারাও গিয়েছেন, আপনারাও কিছুক্ষণ আগে আপনারাও বললেন যে মনোনয়ন পত্র জমা দেওয়ার জন্য আপনারা ছুটে গিয়েছেন, তো সেই জায়গায় কংগ্রেস পারলে আপনারা কেন পারেননি? আপনাদের সত্যি আমরা নমিনেশন দিয়েও তো নমিনেশন উইথড্র করতে, কমলপুরে তো নমিনেশন উইথড্র করতে হয়েছে না আমাদের, কমলপুরেও তো আমরা নমিনেশন উইথড্র করেছি। এমন তো নেই যে আমরা নমিনেশন জমা দিইনি, আমরা নমিনেশন দিয়েছি, কিন্তু হামলা হুজ্জুতের কারণে আমাদের কমরেডদের কথাও তো আমাদের চিন্তা করতে হবে। আগামী দিনে আমাদের কমরেডদের প্রাণহানি করে ইলেকশন জেতাটা তো একটা ফোকাস হতে পারে না, আমাদের কমরেডদের কথা চিন্তা করে যখন হামলা হুজ্জুতি বাড়ছিল তখন উইথড্র করতে বাধ্য হয়েছিলাম আমরা। দীর্ঘ বছর তো আপনারা সেই জায়গায় লড়াই করেছেন, তাহলে সেই জায়গায় আজকের দিনে দাঁড়িয়ে এমন ছবি কেন? আপনাদের সেই শক্তি কি আজ আপনারা হারিয়ে ফেলেছেন যার দরুন এই ছবি? এই হারে দেদা আক্রমণ যদি হয়
শাসক দল একচেটিয়া ভাবে যদি এইভাবে মানে সন্ত্রাস চালিয়ে যায়, তাহলে তো সেই সন্ত্রাসের মানে পরিস্থিতিতে মানুষ ভয়ভীত, মানুষ চাইলেও তো বেরোতে পারছে না। আপনারা বলুন, বামপন্থীদের মিছিলে যাবে, তারপরের দিন ওনার বাড়িতে আক্রমণ হবে, ওনাকে মারা হচ্ছে। আরে খুদ প্রার্থী যেখানে মানে প্রার্থীকে হত্যা করা হচ্ছে বিভিন্ন মানে বিলোনিয়াতে, তো আপনারা সেভাবে তো সেই জিনিসটা, জনগণ তো ভীত না, জনগণ কিভাবে বেরিয়ে আসবে আমাদের পক্ষে? যদি চাইও, আমাদের সমর্থন তো যথাযোগ্যভাবে আছে, কিন্তু সেই জায়গায় মানুষ তো বেরোতে পারছে না একমাত্র বিজেপি সন্ত্রাসের কারণে। একেবারে। তো সেই জায়গায় দাঁড়িয়ে আপনি যেটা বললেন, তো সেক্ষেত্রে আপনারা বলছেন যে আপনাদের উপর হামলা হুচুতি করা হয়েছে এবং ভোটের দিনও সেক্ষেত্রে আপনাদের উপর এমন ভাবে আক্রমণ করা হয়েছে। আমরা কিন্তু সেই জায়গায় দেখলাম যে ভোটের দিনও কিন্তু কার্যত বিজেপি প্রার্থীরাও কিন্তু আক্রান্ত হয়েছে। সেটা কি কার্যত আপনারা অস্বীকার করবেন? বিজেপিকে তো জনসমর্থন বিজেপি হারাচ্ছে। বিজেপি যদি জোরপূর্বক পঞ্চায়েত যদি দখল করতে যায়, জনগণ তো রুখে দাঁড়াবেই, এটা তো অস্বীকার করার না। জনগণের এখন পিঠ থেকে গেছে দেয়ালে, জনগণ এটার জবাব দিচ্ছে, জনগণ প্রতিরোধ গড়ে তুলছে। কারণ হামলা যদি আপনি দেখেছেন তো, কেন্দ্রীয় মন্ত্রী একজন নির্দল প্রার্থীকে বলছে তুই বাড়ি যা, মানে কি অরাজকতা সৃষ্টি করার একটা চেষ্টা চলছে ত্রিপুরা জুড়ে। আরে ওরা কলকাতায় গিয়ে বড় বড় লেকচার মারে কি গণতন্ত্র নেই। ত্রিপুরাতে ওরা কি করছে? ওরা তো পশ্চিমবঙ্গকে সারপ্রাইজ করে চলে যাবে কদিন পরে, যা অবস্থা দেখা যাচ্ছে। কৈলাসহর তো অন্য কথা বলছে, যেখানে কৈলাসহরে খোদ কংগ্রেসের পক্ষ থেকে চোখে চোখ রেখে হাড্ডাহাড্ডি লড়াই করছে বিজেপির সঙ্গে। তো এখানে তো বামপন্থীরা অনেক জায়গায় লড়াই করছে। আপনারা হয়তো কৈলাসহরের নিউজটা দেখছেন, বামপন্থীরা লড়াই করছে বিভিন্ন জায়গায়। বামপন্থীরা যে এককভাবে বামপন্থীরা কোনো আসন পায়নি সেটা তো নয়, বামপন্থীরাও তো লড়াই করছে। মনোবেলি পঞ্চায়েতে বামপন্থীরা জয়ী হচ্ছে, কুর্তি কদমতলাতে বামপন্থীরা জয়ী হচ্ছে, দেওছড়া গ্রাম পঞ্চায়েতে দেখুন 2103টি আসনের মধ্যে সেই জায়গায় কিন্তু কার্যত লিড করছে এবার বিজেপি। আরে বিজেপি তো লিড করবে, বিজেপি যেখানে সন্ত্রাস করে লিড করছে না, ওটা করুক না, সুষ্ঠু নির্বাচন করুক। বামপন্থী মানে ইন্ডিয়া জোটের বামপন্থীরা সহ কংগ্রেস যারা আছে ইন্ডিয়া জোটের, তারা এগিয়ে যাবে। তো ওটা মানে সন্ত্রাস মুক্ত পঞ্চায়েত নির্বাচন করে দেখাক না। প্রশাসনের সাহায্য কি আপনারা নিয়েছেন বা প্রশাসনকে কি জানিয়েছেন বিষয়টা? আরে বরাবরই তো আপনারাই তো নিউজ করেছেন, আপনারা দেখেছেন আমরা কিভাবে বরাবরই ছুটে গেছিলাম নির্বাচন কমিশনের কাছে। একবার নয়, আমরা বিভিন্ন সময় আমরা ছুটে গেছিলাম এবং নির্বাচন কমিশন বলেছিল যে ওরা সুষ্ঠু নির্বাচন করবেন, কিন্তু ঠিক আছে, সুষ্ঠু নির্বাচন আমরা দেখতে পাইনি। আর নির্বাচন কমিশন করবে কি হবে? নির্বাচন কমিশন তো রতননাথের আন্ডারে একজন মানে হাতের পুতুল, বিজেপির হাতের পুতুল হয়ে দাঁড়িয়ে আছে রাজ্য নির্বাচন কমিশন। কি রকমের ব্যবস্থা আপনারা দেখুন। যদি অবস্থা হয়, তাহলে আপনারা যেহেতু ভোটের প্রাককালে নির্বাচন ঘোষণা হওয়ার পর থেকে আমরা কিন্তু দেখেছিলাম শাসক দল বিজেপি জড়ো প্রচারে ব্যস্ত ছিল, রাজনীতির ময়দানে কিন্তু আপনাদের দেখা যায়নি। আরে আমরা তো সন্ত্রাসের কারণে আমরা প্রচারিত করতে পারিনি। আর প্রচার করিনি সেটা তো নয়, আমরাও প্রচার করেছি। আমরা যে প্রচার করিনি সেটা নয়, বামপন্থীরা কংগ্রেসীরা আমরা প্রচার করেছি, বিভিন্ন গ্রাম পঞ্চায়েতে আমরা প্রচার করেছি। আর বিজেপি তো মানে গণহারে সন্ত্রাস শুরু করে দিয়েছিল। এই সন্ত্রাসের মুখে গণতান্ত্রিক কোনো পরিবেশ কি ত্রিপুরা রাজ্যে ছিল বা আছে যে আমরা বেরিয়ে সেইভাবে প্রচার করব? আরে যেখানে আমি তো বারবার বলছি, প্রার্থী যেখানে খুন হচ্ছে ওইখানে আপনি প্রচারের কথা বলছেন, নমিনেশন দিতে গিয়ে প্রার্থী খুন হচ্ছে। ব্যতিক্রমী চিত্র তো লক্ষ্য করা গেছে, সেক্ষেত্রে বিজেপিরও আক্রান্ত হচ্ছে, সেটা তো আপনারা করতে পারবেন না। আপনি দেখাতে পারবেন যে আক্রমণকারীদের মধ্যে এটা তো সাধারণ মানুষ পিঠ থেকে গেছে, সাধারণ মানুষ এখন প্রতিরোধ গড়ে তুলছে। একেবারে। তো সেক্ষেত্রে নির্বাচনের প্রাক মুহূর্তে স্থানীয় নেতৃত্বদের দেখা গেছে তারা ছাপাতে, সেই জায়গায় রাজ্য স্তরে বা মহকুমা স্তরে কাউকে কিন্তু দেখা যায়নি সেভাবে আপনাদের দলের। না, গেছে আমাদের নেতৃত্বরা সবাই তো গেছে, আমরা প্রচার করেছি। কেন প্রচার হয়নি? বামপন্থীরা প্রচার করেনি? রাজ্য স্তরের নেতৃত্বরা যাননি? বিভিন্ন জায়গায় গেছেন, ওরা গেছেন, প্রচার করেছেন, সভা করেছেন, মিছিল করেছেন। এটা একটা ন্যারেটিভ তৈরি করা হচ্ছে ত্রিপুরা রাজ্যে যে বামপন্থীরা কোন রকম ভাবে রাজনৈতিক ময়দানে নেই, বামপন্থীরা কোনো প্রচারই করছে না, একমাত্র বিজেপি সবকিছু করছে। সেটা তো নয়, বামপন্থীরাও প্রচারের ময়দানে ছিল। হ্যাঁ, আপনি যেটা বলছেন বিজেপি যেভাবে ছিল বামপন্থীরা থাকতে পারে না, ওটা তো সন্ত্রাস, তার মূল কারণ। সন্ত্রাস্ত মানুষ কিভাবে বেরোবে?
একেবারে আপনার কথাই যদি সত্যি হয় বা আপনার কথাটাকে আমরা যদি ধরেই নিই, তাহলে আপনি বলছেন যে সাধারণ মানুষের দ্বারা আক্রান্ত হয়েছে বিজেপি প্রার্থীরা। তো সেক্ষেত্রে এই যে বিজেপি অভিযোগ তুলছে যে দীর্ঘ আপনাদের শাসনকালে সেখানে সন্ত্রাস চলেছে, তাহলে কি সেক্ষেত্রে সাধারণ মানুষ এবার সেই সন্ত্রাসের ভয়ে এবার আপনাদেরকে আটকাচ্ছে? না, সাধারণ মানুষ আটকাচ্ছে কোথায়? আপনি যদি দেখেন যেখানে আমরা বামপন্থীরা মানে আমাদের বিধায়করা আছে, সে বেশি কিছু আপনারা নর্থ ত্রিপুরার বিভিন্ন জায়গাগুলোতে দেখুন না, আমরা তো ইন্ডিয়া অ্যালায়েন্স সহ বামপন্থীরা আমরা দিকে দিকে ভালো রেজাল্ট করে বেরোচ্ছি এবং আসনও জয়ী হচ্ছি। আমি আপনাকে কয়েকটা আসনের নাম কয়েকটা গ্রাম পঞ্চায়েতের নাম তো বললামই, যে গ্রাম পঞ্চায়েত গুলোতে বামপন্থীরা জয়ী হচ্ছেন। দেখুন, এমন তো নয় যে এটাই তো বললাম, একটা নেগেটিভ কথা। সন্ত্রাসের কথা ওরা বলছেন যে বামপন্থীরা সন্ত্রাস করেছেন। আরে বিভিন্ন সময় আমরা তো দেখেছি এভাবে কি এককভাবে এবং 95%, 75% আনকন্টেস্টেড পঞ্চায়েত কোনোদিন কেউ দেখেছে? বামপন্থীরা যখন শাসনে ছিল এভাবে 95%, তারপরে না হয় আপনার 70%-এর বেশি এরকম আনকন্টেস্টেড ইলেকশন রেজাল্ট কি কেউ দেখেছেন? আপনারাই বলুন, আপনারা তো সংবাদ মাধ্যমের সাথে বহুদিন ধরে জড়িত, আপনারা দেখেছেন কোনোদিন? তো সেক্ষেত্রে এই যে আপনি কথাটা বললেন, স্বাভাবিকভাবে বলা যায় সাধারণ মানুষ কিন্তু একটা অংশ এখনো কিন্তু আপনাদের প্রতি একটা ক্ষোভ উগরে দিচ্ছে, যেটা বিজেপির পক্ষ থেকে অভিযোগ তোলা হচ্ছে। আদৌ কি এটা সত্য? বিজেপির অভিযোগ শুনুন, বিজেপির অভিযোগ এটা কোনো মূল্যায়ন করার মতন কোনো অভিযোগ নেই। ওরা যখন সন্ত্রাসকে ওরা কাভার করার জন্য এই অভিযোগগুলো তুলে আনছে, কারণ সন্ত্রাসকে তো কাভার দিতে হবে, একটা পয়েন্ট দিয়ে তো সন্ত্রাসটাকে ওরা জাস্টিফাই করতে হবে। জাস্টিফাই করার জন্য এসব অযৌক্তিক পয়েন্ট বলছে। যদি এমন হয়ে থাকে, আপনারা দেখুন না, বিভিন্ন সময় বামপন্থীরা যখন মানুষের কাছে যাচ্ছে, মানুষের দাবি দেওয়া, মানুষের যে অধিকারের যে লড়াই যখন আমরা চালাচ্ছি, তখন তো মানুষ আমাদের পাশে আসছে। নির্বাচনের সময় যদি আপনারা নির্বাচন ঘোষণা আগ থেকে যদি সন্ত্রাস আরম্ভ করেন, মানুষ কিভাবে বেরিয়ে আসবে? তো সুযোগ তো দিচ্ছেন আপনারা, যেখানে আপনাদেরকেই কিন্তু কার্যত দেখা যায়নি নির্বাচনের প্রাককালে। আপনারা বলছেন যে মনোনয়নপত্র জমা দেওয়ার সময় আপনারা আক্রান্ত হয়েছেন, প্রচারে তো আক্রান্ত হননি, তাহলে সেখানে আপনাদের প্রচারে খামতি কেন রেখেছেন? কোথায় প্রচার করিনি আমরা? প্রচারে আক্রান্ত হয়নি কে বললো? প্রচারও বামপন্থীরা আক্রমণ হয়েছে, বহু জায়গায় আক্রমণ হয়েছে। আমি আপনাকে এখনো তো বলছি, আমাদের রাজ্যের বিরোধী দলনেতা আক্রমণ হয়েছেন বিভিন্ন জায়গায়। কোথায় আক্রমণ হয়নি? বিরোধী দলনেতা খোদ আক্রমণ হচ্ছেন। রাজ্যের বিরোধী দলনেতা, যার সিকিউরিটি রাজ্যের মুখ্যমন্ত্রীর সমান, উনি আক্রান্ত হচ্ছেন বিভিন্ন জায়গায়। তো বিজেপি তো দাবি করছে আপনাদের লোক নেই, আপনাদের সংগঠন ভাঙতে শুরু করেছে, যার কারণে আপনাদের এই চিত্র আজ। তাহলে ঠিক আছে না, ওনাদের একটাই কথা বলুন, আমি আপনাদের মাধ্যমে বলছি যে বলুন সন্ত্রাস মুক্ত, একবার বলুন যে নমিনেশন দিতে আটকাবো না, প্রচার করতে আটকাবো না, কোনো সন্ত্রাস করবো না, দেখি না কে জিতে, করুক। আপনারা বিধানসভা নির্বাচনের চিত্র দেখেননি? তো দীর্ঘ 25 বছর যদি আপনারা ক্ষমতায় থেকে থাকেন, তাহলে আজ কেন সেই জায়গাটা আপনারা আঁকড়ে ধরে রাখতে পারছেন না? কোথায় আপনাদের ব্যর্থতা? আমাদের ব্যর্থতা নয়, সন্ত্রাস মেইন কারণ। আমাদের ব্যর্থতা বলতে কিছু নয়, এটা সন্ত্রাস সবচেয়ে বড় কারণ। যেখানে মানুষ বিতস্ত, মানুষ স্বাধীনভাবে নিজের যে একটা রাজনৈতিক চিন্তাধারা সেটা যে তুলে ধরবে, সেই তুলে ধরার তো পরিবেশ এইখানে নেই। পরিবেশটা যদি ত্রিপুরা রাজ্যে থাকতো, যে মানুষ নিজের যে রাজনৈতিক যে ভাবনা চিন্তা তা প্রকাশ করার যদি অধিকার থাকতো, তো মানুষ তো করতে পারতো, সেই অধিকারটুকু তো নেই। একেবারে। তো বিজেপি দল তো দাবি করছেন বা তারা সবসময় বলে থাকেন যে তারা সন্ত্রাসে বিশ্বাসী নয়, তাহলে কি বলবেন যে সেই জায়গায় দাঁড়িয়ে এবার সাধারণ মানুষ আপনাদের উপর থেকে আস্থা হারাচ্ছে ক্রমাগত, যার কারণে এই আপনাদের ক্রমশ দুর্বলতাই সামনে আসছে? আচ্ছা, তাহলে বলুন তো, এই যে কমরেড বিমল সিং যে খুন হলেন, ওই দিন ওইখানে কে ছিল? বিজেপি যদি সন্ত্রাস করতেন না মেনে নিলাম, ওইখানে লাঠি চোতন নিয়ে কে ছিল? কে ছিল? সেটা আপনাদের আপনারা আমরা তো বলছি বিজেপি ছিল, আমরা তো বলছি বিজেপি ছিল। সন্ত্রাস তো বিজেপি করছে, আমরা তো বলছি বিজেপি সন্ত্রাসে বিশ্বাস করে না, এটা তো ওদের
ওরা সন্ত্রাসে বিশ্বাস করে না, ওরা অনেক কিছু বিশ্বাস করে, কিন্তু গ্রাউন্ড রিয়েলিটিতে দেখা যায় ওরা কিছুই বিশ্বাস করে না, যেটা বিশ্বাস করে না সেটা ওরা আবার বেশি বিশ্বাস করে। তো বর্তমানে ওদের মুখের কথা এবং কাজের কোনো মিল নেই, না এটা সরকারের মিল আছে না পার্টির মিল আছে। বর্তমানে যে পরিস্থিতি, আমি আগে আবারও বলছি যে এটা জনভিত্তি আমাদের কোন রকম ভাবে হারাচ্ছে না, বা যদিও আমরা 2018-তে, হ্যাঁ এটা তো ঠিক যে সরকার পরিবর্তন হয়েছে, আমাদের একটা ভিত আমরা হারিয়েছিলাম, এটা নো ডাউট, এটা মানতে আমাদের অস্বীকার করার কোনো কারণই এখানে নেই। কিন্তু কারণ না হওয়ার পরেও এখন মানুষ যেভাবে বিজেপির শাসনের প্রতি বীতশ্রদ্ধ হয়ে আমাদের এবং ইন্ডিয়া অ্যালায়েন্সের পক্ষে আসছে, তা দেখে বিজেপি নিজে ভয়ে এখন আক্রমণের পথটা নামিয়ে আনছে, আর কিছু নয়। আর ওরা জানেন যে বামপন্থীরা যদি স্বাধীনভাবে যে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে নামে বা স্বাধীনভাবে যদি নির্বাচনের পরিবেশ থাকে, তো বামপন্থী এবং ইন্ডিয়া অ্যালায়েন্সের জয় নিশ্চিত। তাকে আটকানোর ক্ষমতা বিজেপির নেই এবং বিজেপি ধরাশায়ী হবেন ওই জায়গায়। কিছুক্ষণ আগেও একজন বিধায়ক বক্তব্য তুলেছেন যে আপনাদের ভীতি, আপনাদের রাজনীতির ভীতি আপনারা হারিয়ে ফেলছেন ক্রমশ। এই যে কথাগুলো বলছে, সেই জায়গায় বাস্তব চিত্র তো কিন্তু সেই ক্ষেত্রে একই কথা বলছে, এটা তো অস্বীকার করবেন না। তাহলে কি আগামী দিনে আপনাদের উঠে দাঁড়াতে আপনারা পারবেন, বা আপনাদের সেই পুরনো শক্তি আপনারা ফিরে পেতে পারবেন? আমাদের পুরনো শক্তি আমরা ফিরে পেয়েছি। হ্যাঁ, 18-তে আমাদের কিছু তো ক্ষয়ক্ষতি হয়েছিল, বা আমরা সেই জনভিড়টা হারিয়েছিলাম, সেই ভিড়টা ক্রমশ দিনের পর দিন আমাদের কাছে ফিরে এসেছে। তাই তো আরো জোরদার ভাবে আমাদের উপর আক্রমণটা হচ্ছে। নাহলে আপনি ভাবতে পারেন, আমি দেখুন গ্রাম পঞ্চায়েতের নির্বাচন সহ আগরতলার কথা না উঠালো, কিন্তু আপনি এটা ভাবতে পারেন তো একটা শাসক দল, মানে রাজনৈতিক 3টে প্রধান রাজনৈতিক দলের রাজ্য অফিস আক্রান্ত হলো আগরতলা শহরে। তাহলে বিজেপি কিভাবে, এটা তো আগরতলার খুদ আগরতলা শহরে, আর গ্রামেগঞ্জের তো সন্ত্রাস ছেড়ে দিলাম, আগরতলা শহরে 3টি মুখ্য রাজনৈতিক দলের অফিসগুলো আক্রান্ত হলো, যেটি পুলিশ হেডকোয়ার্টার থেকে জাস্ট 1 কিলোমিটার দূরে, আর একটা তো ঠিক পূর্ব থানার, আরে পশ্চিম থানা ঠিক উল্টো দিকে। আপনি হয়তো দ্বিমুখী হচ্ছেন, কারণ কেন বলছি এই কথা, কিছুক্ষণ আগেই আমি যখন একটা কথা তুলে ধরেছিলাম যে আজকে কৈলাসহরে আপনাদের ব্যতিক্রমী চিত্র, আপনি কিন্তু বলেছেন যে শুধুমাত্র কৈলাসহর নয়, সেখানে আরো বেশ কিছু পঞ্চায়েতে আমাদের জয় হয়েছে। তাহলে কিভাবে বলছেন আপনাদের সন্ত্রাস হয়েছে যার কারণে আপনারা এতটা মানে? তাহলে না, আপনি ভাবুন সন্ত্রাস হওয়ার পর যদি এই রকমের ফলাফল হয়, মানুষ তো ভোট দিয়েছেন, তাহলে এটা প্রকাশ্যভাবে, মানে এটা আমাদের মানতে কোনো দ্বিধা থাকার কথা নয় যে শান্তিপূর্ণ নির্বাচন হলে, সন্ত্রাসের মধ্যেও যদি বামপন্থীরা এই ফলাফল করতে পারে, ইন্ডিয়া অ্যালায়েন্স এই ফলাফল করতে পারে, তো এটা প্রকাশ্য যে যদি সুষ্ঠু নির্বাচন হয়, শান্তিপূর্ণ নির্বাচন হয়, সন্ত্রাস মুক্ত নির্বাচন হয়, বামপন্থী এবং ইন্ডিয়া অ্যালায়েন্সের জয় নিশ্চিত। তাহলে আপনারা আপনাদের জয় নিয়ে আপনারা অনেকটাই স্যাটিসফ্যাকশন আপনারা মানছেন? না, স্যাটিসফ্যাকশন না, আরো ভালো ফল করতে হবে আমাদের। ফল যেটা হয়েছে সন্ত্রাসের কবলে ঠিক, কিন্তু আরো ভালো ফল করতে হবে, আগামী দিনে আরো মানুষের কাছে পৌঁছতে হবে। একেবারেই। অসংখ্য ধন্যবাদ আপনাকে। আমাদের সাথে ছিল স্টুডিওতে বিশিষ্ট অতিথি শুভদীপ মজুমদার, বাম নেতা, বিস্তারিত বিষয় তুলে ধরেছেন। গোটা দিনে আমরা ছিলাম আজকের পঞ্চায়েত ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনকে কেন্দ্র করে। আরো এক আপডেট নিয়ে আমরা অবশ্যই আসবো, ততক্ষণ পর্যন্ত চোখ রাখুন নিউজ ভ্যানগার্ডের পর্দায়।